রান্নাঘরে ঠুসঠাস শব্দে হন্তদন্ত হয়ে ছুটে এলো রুবেনা শেখ। তারপর বলল, কে ওখানে? টিপে ফারাকে নিয়ে ফ্রিজের দিকে চেপে দাঁড়ালো তাসফিন। চোখাচোখি হচ্ছে দুজনের। ঠোঁট কামড়ে হাসছে তাসফিন, রাগে ফুঁসছে ফারা। টুপ টুপ করে তার গালে চুমু খেয়ে ফেললো তাসফিন। ফারা কিছু বলতে গিয়েও পারলো না। এই বুঝি রুবেনা শেখ শুনে ফেললো। তারপর বলল, মিসেস শেখ, উম্মা। চোখ পাকিয়ে তাকালো ফারা। নৈশব্দে দুষ্টু হাসে তাসফিন। নিস্তব্ধ এক রজনী, চারিদিকে নিঃশব্দতার ভার, যেন শব্দেরাও ঘুমিয়ে পড়েছে। সেই রাতের অন্ধকারে দাঁড়িয়ে আছে এক নিঃসঙ্গ পুরুষ, ভালোবাসা হারা এক আত্মা। চোখে তার গভীর বিষাদ, হৃদয়ে অতীতের এক অমোচনীয় ব্যথা। নিহাল একা, একেবারে একা, কারো জন্য অপেক্ষা করে না, তবুও এক অদৃশ্য প্রত্যাশায় চোখ রাখে আকাশের দিকে। মাঝে মাঝে তার চোখের কোণে জমে ওঠে জল। হঠাৎই যেন কান্নারা ফেটে পড়ে নিস্তব্ধতাকে চিরে। তার কান্নার কোনো আওয়াজ নেই, তবুও রাতের বাতাসে এক ধরনের বিষণ্ণ সুর বাজে, যেন তার একাকিত্ব প্রকৃতি নিস্তব্ধতায় মিশে গেছে। নদীর পাড়ে বসে আছে সে। নদীর ঢেউয়ের ম্লান শব্দ যেন তার ব্যথাগুলো আজ করতে পারছে। করে সিগারেট টেনে চলেছে সে মোটেও এসব খায় না, অথচ আজ বাধ্য হয়ে খাচ্ছে। শেষবার মুখে নিয়েছিল নূপুরের মনের কথা জানতে পেরে, আর আজকে নিয়েছে নূপুরকে আবারও কিছুটা সময় নিজের সাথে পেয়ে। তারপর বলল, নিহাল, কি করছিস এগুলো? একের পর এক সিগারেট খাচ্ছিস? আরিয়ান জানতো নিহাল এখানেই থাকবে, কিন্তু এখানে এসে এরকম একটা দৃশ্য দেখবে আশাই করেনি। নিহাল বলল, প্লিজ ভাই, বাধা দিস না। পুরো একটি প্যাকেট শেষ করেছে নিহাল। অবাক হয়ে আরিয়ান শেষমেশ উপায় না পেয়ে মুখে গুজে রাখা সিগারেটটা ফেলে দিল অদূরে। তারপর বলল, পাগল হয়ে গেছিস তুই? কি রে নিহাল, তুই তো এমন নয়, তাহলে কি করে এসব করছিস? সহসা কেঁদে উঠলো নিহাল। তারপর বলল, আমার কষ্ট হচ্ছে রে ভাই, আমার ভালোবাসা পাওয়ার অধিকার ছিল না। এতটা কষ্ট কেন পেলাম আমি তো খুব ভালোবেসেছি নূপুরকে। আরিয়ান বুঝে উঠতে পারে না কি করে নিহালকে সান্ত্বনা দেবে। তারপর বলল, তুই চল, এখনই বাড়ি যাবি। নিহালকে জোরপূর্বক দাঁড় করালো। নিহালের এক একটি দীর্ঘশ্বাস বারবার বলছে, পৃথিবী, তুমি তাকে নিঃশব্দে জানিয়ে দিও, আজ কেন যেন তাকে এক কোণে এক প্রহরী হৃদয় তাকে আগলে রাখে। এক টুকরো ভালোবাসা যা উচ্চারিত না হয়ে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিভে যাবে না। তার বেকুল হৃদয় হয়ে আর্তনাদ করে জানান দেয়, পৃথিবী, যদি পারো কানে কানে বলে দিও তাকে, কেউ আছে আজও তার নামে হৃদয়ের মন্দিরে দীপ জ্বালে, যে অনুভব প্রকাশে আসে না, তবুও সারা জীবন কেবল তাকেই ঘিরে বাঁচে। আর এদিকে নিস্তব্ধ কালো মেঘে ঢাকা রাত, আকাশ জুড়ে ভারী মেঘের চাদর, চাঁদ তারা আলো ঢেকে গেছে গভীর অন্ধকারে। বাতাসে এক ধরনের চাপা নিস্তব্ধতা, যেন প্রকৃতিও নিঃশব্দে শ্বাস নিচ্ছে। দূরে কোথাও বাজ পড়ার আবছা আলো অন্ধকার আকাশকে মুহূর্তের জন্য ছিন্নভিন্ন করে দিচ্ছে। তারপর আবার সবকিছু গাঢ় করে কালোতে মিশে যায়। কেবল মাঝে মধ্যে কোনো কুকুরের ডেকে ওঠা এবং হালকা বাতাসের শস্য শব্দ কানে আসছে। পাতলা জামাটা খানিকটা সরে গেছে ফারার। তাসফিন এক পায়ে উপর হয়ে শুয়ে আছে। ফারা বরাবরই এলোমেলো ভাবে ঘুমায়, আজকেও তাই। বিছানায় এক কোণে শুয়ে আছে সে। জানালা দিয়ে হিমশীতল বাতাস ছুঁয়ে দিচ্ছে তাকে। কোমরে কারো হাতের স্পর্শ পেয়ে ধরফরিয়ে উঠে বসলো ফারা ধরফরিয়ে উঠে বসতেই চারিদিকে অন্ধকার যেন আরো গাঢ় হয়ে আসে। বুকের ভেতর ছন্দপতন, নিঃশ্বাস ভারী হয়ে উঠে। জানলার পর্দা হালকা নড়ছে, যেন অদৃশ্য কেউ সেখানে দাঁড়িয়ে নিঃশব্দে তাকিয়ে আছে তার দিকে, তীক্ষ্ণ গভীর অথচ নীরব দৃষ্টিতে। মনে হচ্ছে এই নিস্তব্ধতা কেবল রাতের নয়, এই অন্ধকারে কেউ আছে যে নিঃশ্বাস ফেলছে তার খুব কাছাকাছি, যার দৃষ্টির ভাষে স্পষ্ট টের পাচ্ছে নিজের তোকে। অস্থির হাতে পাশে চাদর টেনে নেয় সে। পাতলা জামাটা বুক বরাবর ঠিক করে টেনে তুলে নিজেকে জড়িয়ে ফেলে দ্বিগুণ করে, যেন স্পর্শ নয়, দৃষ্টিও ভেদ না করতে পারে তার শরীর। চোখ দুটো ছায়ার দিকে ছুটে বেড়ায়, কিন্তু অন্ধকার কেবল রহস্য ছড়াই, ব্যাখ্যা দেয় না কিছুই। তার ভেতরটা কেঁপে ওঠে। একই নিছক কল্পনা নাকি কোনো গভীর চোখ সত্যি তাকে গিলে গিলে খাচ্ছে অন্ধকারের আড়ালে। এক মুহূর্ত ফারা যেন নিজের শরীর থেকে পালাতে চাই, নিজেকে আড়াল করতে চাই নিজের মধ্যেই, যেন সমস্ত আলো নিভে গেলে একটি চোখও তাকে আর চিনতে না পারে। ফারা শীতল কাঁপতে থাকা আঙুলগুলো ধীরে ধীরে তাসফিনের বাহুতে গিয়ে থামে। কণ্ঠটা প্রায় নিঃশব্দ, কিন্তু আবেগে ভেজা। তারপর বলল, লেফটেন্যান্ট সাহেব, আমার কেমন অস্থির লাগছে, একটু জড়িয়ে ধরবে? ঘুমভাঙা চোখে তাসফিন তাকায়, কিছুটা অবাক। ফারার কণ্ঠে এমন কম্পন সে খুব কমই শুনেছে, যেন নিঃশব্দে কোনো কান্না লুকিয়ে আছে ওই শব্দকটির মধ্যে। তাসফিন উঠে বসে, তার চোখে ঘুম নেই, এখন সেখানে সূক্ষ্ম দৃষ্টি। ফারা ভয়ে ভয়ে হাত উঁচিয়ে দেখালো। জানালার বাইরে একবার তাকায়, মেঘের ঘন চাদর আরো কালো হয়েছে। বাতাসে আজকের রাতটা যেন সত্যি অস্বাভাবিক ভারী। পা টিপে টিপে সে বিছানা ছেড়ে জানালার কাছে যায়। পর্দা সরিয়ে বাইরে অন্ধকারে একবার চোখ বুলাই, আবার ঘরের কোনাগুলো দেখে ফেলে একবার। চারিদিকে যেন সব ঠিক হয়ে আছে, তবুও কিছু একটা অদৃশ্য ভাব তার মনে মনে খানিকটা চেপে বসলো। ফিরে এসে ফারার মুখের দিকে চেয়ে গলাটা কোমল করে বলল, কিছু নেই, আমি দেখলাম সব ঠিক আছে, তবে এই রাত, হ্যাঁ আজকের রাতটা একটু বেশি নিঃশব্দ। চলো, তুমি শুধু চোখ বন্ধ করে থেকো, আমি আছি তোমার পাশে। তাসফিন ধীরে ধীরে ফারাকে নিজের বুকে জড়িয়ে নেয়। ফারার মাথাটা গিয়ে ঠেকে তার বুকে, যার শব্দে সে শান্তি খুঁজে, ঠিক যেন কোনো পুরনো লুকিয়ে রাখা অনুভূতি। তাসফিনের বাহুর জড়িয়ে ধরা উষ্ণতায় ধীরে ধীরে নরম হয়ে আসে ফারা। তার বুকের ধুকপুক শব্দে ফারার বুকের ধুকপুকানি মিলিয়ে যায়, যেন এই হৃদস্পন্দন দুটো বহুদিন ধরে একে অপরকে খুঁজেছিল, নিঃশব্দে আর নিঃস্বরে। ফারা চোখ বন্ধ করে থাকে, তবুও বুঝতে পারে তাসফিন জেগে আছে। তার নিঃশ্বাসের ভার, বুকের উষ্ণতা, হাতের আলতো চাপ সব যেন ফারাকে আশ্বস্ত করতে চায় নিঃশব্দ ভাষায়। রাতটা যত গাঢ় থেকে গাঢ়তর হয়, বাইরে দূরে কোথাও শেয়াল ডাকছে, হাওয়ায় পাতার কাঁপন। সকালটা ধীরে ধীরে নেমে আসে।
জানালার ফাঁক গলে ম্লান আলো ঘরে ঢুকে যেন নিঃশব্দে রাতের সমস্ত গোপনতা উন্মোচন করতে এসেছে। ফারা প্রথমে চোখ মেলে একটু ঘুম জড়ানো দৃষ্টিতে তাকায় চারপাশে। তাসফিনের বুকের উপর রাখা মাথা আর বাহুর নরম বন্ধনে নিজেকে আগলে রাখা সেই অবস্থানটা যেন হঠাৎ বাস্তব বলে বিশ্বাস হতে চায় না তার মনে পড়ে রাতের প্রতিটি মুহূর্ত, কাঁপতে থাকা কণ্ঠ, আশ্রয় চাওয়া বুক আর সেই এক টুকরো নিঃশব্দ চুমু যেটা ওর কপালে পড়েছিল নিঃসন্দেহে, নিঃস্বার্থে। হঠাৎ লজ্জায় গালটা রক্ত জমা হয়ে উঠল। সে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিতে চায়, কিন্তু তাসফিন বাহুটা যেন একটুখানি শক্ত হয়ে আসে। মনে করিয়ে দেয় সে এখনো ঠিক পাশেই আছে। ফারা চোখ নামিয়ে ফেলে চুপচাপ। জানালার বাইরের আলোয় তার মুখে এক নরম আলো পড়ে, যেটা লজ্জার অনুভবে গলে গিয়ে তাকে আরো মায়াবী করে তোলে। তাসফিন তখনও ঘুমের ভান করে, কিন্তু তার ঠোঁটের কোণে লুকিয়ে থাকে এক চিলতে বিস্মিত হাসি, যেটা কেবল সেই পুরুষই জানে যে কারো লজ্জার ভাষাও পড়ে ফেলতে পারে নিঃশব্দে। আর এদিকে খাওয়া দাওয়া শেষে ঝুমুর অপেক্ষা করছিল তাসফিনের সাথে কথা বলতে। নবীন তাকে ইগনোর করছে ইদানিং। রাগে ফুঁসছে ঝুমুর, এত সাহস কি করে হয় তার সাথে এরকম করে। তাসফিন রেডি হয়ে নিচে এলো। আপাতত বাইরে যাবে, তবে কিছুক্ষণের জন্য, এরপরে ফিরে আসতে হবে তাকে। ফারাকে নিয়ে বের হবে। সবটাই রুবেনা শেখ এবং রিজওয়ান শেখের কারসাজি। তারা চান ফারাকে নিয়ে তাসফিন হানিমুনে যাক। দেশের বাইরে যাওয়ার কথা বলেছিল, কিন্তু তা এখন সম্ভব নয়। তাসফিন কিছুদিন পরেই রওনা দেবে নৌঘাটিতে। তার ছুটি শেষ হয়ে এসেছে প্রায়। একমাত্র ফারার জন্য সে উপর মহলের ছুটি আর্জি করেছিল। ড্রয়িং রুমে আসতেই ঝুমুর থামিয়ে দিল তাসফিনকে, তারপর বলল, ভাইয়া শোনো। হাত ঘড়িটা ঠিক করতে করতে তাকালো তাসফিন। শীতল কণ্ঠে বলল, কিছু বলবি? ঝুমুর বলল, আসলে ভাইয়া আমার তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। তাসফিন আরো একবার টাইমটা দেখে বলল, আচ্ছা বল। ঝুমুর বলল, তুমি বসো না প্লিজ, আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো। তাসফিন বরাবর ভাই বোনদের কথা মন দিয়ে শুনে এবারেও তাই কিছুটা স্থির হয়ে বসলো সোফায়। ঝুমুর নিজেও একপাশে বসলো, তারপর বলল, এবার বল কি হয়েছে? ঝুমুর বলল, কলেজে কোনো সমস্যা নাকি কেউ বিরক্ত করছে? পড়াশোনার চাপ? ফ্রেন্ডের সাথে ঘুরতে যেতে চান? ঝুমুর অস্থির কণ্ঠে বলল, না না ভাইয়া, ওসব কিছু না, আসলে আমি অন্য কিছু বলতে চাইছি। তাসফিন বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে বল কি বলতে চাইছিস? ঝুমুর বলল, ভাইয়া আসলে নবীন আমাকে ভুল বুঝছে। ফ্রুকুচকে এলো তাসফিনের, সহসা প্রশ্ন করে বসলো, মানে? ঝুমুর সেদিন রাতে তেলাপোকা জামার ভেতর ঢুকে যাওয়ার বিষয়টি বলল, এবং এটাও বলল নবীন তাকে বাঁচিয়েছে, কিন্তু পরে নিজেকে অপরাধী ভেবে চলেছে, নিজেকে নিজে দোষ দিচ্ছে একের পর এক। সেই থেকে ঝুমুরকে ইগনোর করে চলেছে। সবটাই শুনলো তাসফিন। লম্বা নিঃশ্বাস ফেলে বলল, চিন্তা নেই, আমি কথা বলবো নবীনের সাথে। এমনিতেও নবীন ছেলেটা বড্ড ভালো। আসলে আহমদ পরিবারের প্রতিটা সদস্য চমৎকার ভালো মনের মানুষ। এ নিয়ে তুই চিন্তা করিস না, আমি ওর সাথে কথা বলবো। ঝুমুর এতক্ষণে খানিকটা স্বস্তি পেল। তাসফিন যখন বলেছে কথা বলবে, তাহলে আর চিন্তা নেই। তারপর বলল, ঠিক আছে ভাইয়া, তাহলে তুমি কথা বলো। তাসফিন উঠে গেল। বড্ড দেরি হয়ে গেছে, এখন যেতে হবে, না গেলেও নয়। আহমেদ পরিবারের কথায় আরিফা আহমেদের কথা মনে পড়ছে তার। মানুষটা রুবেনা শেখের মতো, মা গন্ধ মিশে আছে ওনার মাঝে। অনেকদিন কথা হয়নি, এবারে কথা বলা প্রয়োজন। আর এদিকে ফোন করে বলল, হ্যালো আম্মু। আরিফা আহমেদ বলল, ডাকবেন আম্মু বলে, বেয়াদব ছেলে একটাবার কল করে খোঁজ নেয় না। আরিফা আহমেদের রাগান্বিত কণ্ঠস্বর শুনে ফিক করে হেসে উঠল তাসফিন। তারপর বলল, আহা মিসেস আহমেদ, আপনি তো পুরো রাগে ফুলে আছেন। তেতে উঠলেন আরিফা আহমেদ, এ নাকি তার মেয়ের জামাই। তারপর বলল, কিসের জন্য ফোন দিয়েছো শুনি? গাড়ি ড্রাইভ করতে করতে বলে উঠল তাসফিন, আচ্ছা আম্মু, আব্বুর শরীরে কি বেশি রাগ নাকি আপনার শরীরে বেশি রাগ? হৃদয় কুঞ্চিত করে তাকালো আরিফা আহমেদ। তারপর বলল, মানে? তাসফিন বলল, আমি শিওর হয়ে বলতে পারি আমার শ্বশুর মশাই নিতান্তই ঠান্ডা মানুষ, একদম আমার মতো। না হলে আপনারা মা মেয়ের যা রাগ, কি বলবো। নাকের ডগা ফুলে ওঠে আরিফা আহমেদের। তারপর বলল, তাই নাকি? তাহলে আমার মেয়ে ফেরত দিয়ে যাও। আজকে ওঠে তাসফিন। তারপর বলল, ওটি হচ্ছে না মিসেস আহমেদ, মিসেস শেখ আমার প্রাণ, তাকে ছাড়া মরেই যাব। খেপে গেল আরিফা আহমেদ। তারপর বলল, চুপ করো বেয়াদব, কি সব আজে বাজে কথা। আমাদের রাগ যখন সহ্য হয় না, তাহলে দরকার কি রেখে? তাসফিন বলল, ইস মিসেস আহমেদ, এত রাগ করেন কেন বলেন তো? আরিফা আহমেদ বলল, ওরে বেটা, আমার সাথে ফাজলামি হচ্ছে। গা দুলিয়ে হেসে উঠল তাসফিন। শাশুড়ি তার মনের মতো, আর দ্বিতীয় মা খুব নরম কণ্ঠে ডেকে উঠে বলল, আম্মু। আরিফা আহমেদ বলল, কি? তাসফিন বলল, আপনাকে মায়ের মতো ভালোবাসি, মিস করছি। ঠোঁট বাঁকিয়ে হাসলেন আরিফা আহমেদ। এমন একটা ছেলে পেয়েছেন তিনি, আর লাগে কি? বেশ, ছেলে না থাকার আফসোস মিটে গেছে তার। কলেজ ক্যাম্পাসে পড়ে আছে ফারা। ক্লাস শেষ হয়েছে সবে, তবে এখনো আরেকটি ক্লাস বাকি তার। টুং শব্দ হতে রিসিভ করলো তাপ। তারপর বলল, হ্যালো। তাসফিন বলল, মিসেস শেখ কোথায় আছেন? মিসেস শেখ ডাকটা ভীষণ ভালো লাগে ফারার নিকটে। মুচকি হেসে ফেললো ফারা। তারপর বলল, কলেজে আছি। তাসফিন বলল, ওহ, তাহলে আমি আসছি আপনাকে রিসিভ করতে। চোখ দুটো চকচক করে উঠলো ফারার। প্রশ্নবিদ্ধ কণ্ঠে বলল, কোথায় আছেন এখন? তাসফিন বলল, আপনার বুকে। লজ্জায় কান গরম হয়ে আসছে ফারার। কি ঠোঁট কাটা দুষ্টু লোক। টুপ টুপ বৃষ্টি ঝরে পড়ছে। অবশেষে দেখা মিলল বর্ষা মৌসুম। ঘটা করে বৃষ্টিকে আমন্ত্রণ জানাতে হয়নি, বিনা আমন্ত্রণে সাড়া দিয়েছেন তিনি। টুপ টুপ করে ঝরে পড়ছে পৃথিবীর পৃষ্ঠে। গাছের পাতাগুলো ধুয়ে পানি ঝরছে। গাড়ি এগিয়ে চলেছে তাদের। দূরে কোথাও ঘুরতে যাচ্ছে ফারা এবং তাসফিন। ফারা কতবার জিজ্ঞেস করেছে কোথায় যাচ্ছে, অথচ তাসফিন বলেনি। বারংবার একই উত্তর দিয়েছে সারপ্রাইজ। গাড়ির জানলা দিয়ে হালকা কুয়াশা ঢুকে পড়েছে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন ম্লান সেরে হাসছে। দূর পাহাড়ের কুল ঘেঁষে দেখা যাচ্ছে ধোয়া ওঠা চা বাগান।
হঠাৎই তাসফিন গাড়ি থামালো। ফারার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে উঠলো। প্রকৃতির কূলে এক নির্জন কটেজ, ছায়াঘেরা বাগান আর পেছনে ছুটে চলা এক পাহাড়ি ঝর্ণা। তাসফিন বলল, এই জায়গাটা শুধু আমাদের জন্য, বৃষ্টির সঙ্গে সঙ্গে হৃদয়ের কথাগুলো বলার জন্য। ফারা চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে বলল, এইটা সারপ্রাইজ, ওয়াও। গাড়ির চাকা যেন ধীরে ধীরে মিশে যাচ্ছে সবুজের সমুদ্রে। চারপাশে শুধু সবুজ আর সবুজ, যতদূর চোখ যায়। চা গাছের সারি, সিলেটের পাহাড়ি রাস্তা ধরে এগোতে যেন প্রকৃতি নিজেই স্বাগত জানায় তাদের। বাতাসে ভেসে আসে সদ্য ধোয়া পাতার সুবাস, সেই সঙ্গে দূরের পাখির ডাক, ধীরে ধীরে বৃষ্টির ছোঁয়া আর এক অদ্ভুত শান্তি। তাসফিন গাড়ি থামায় লালচা মাটির পথের এক প্রান্তে। সামনে দাঁড়িয়ে এক অপরূপ রিসোর্ট, পাহাড় ঘেরা, কাঠের মিশেল তৈরি এক টুকরো স্বপ্ন, নাম চা পাহাড় নীর। ফারা অবাক চোখে তাকিয়ে আছে ছাদে বৃষ্টির টাপুর টুপুর শব্দে। সামনে বারান্দা থেকে দেখা যায় চা বাগানের ঢেউ খেলানো গতি, আর পেছনে পাহাড়ি ঝর্ণার মৃদু কলকল ধ্বনি। রিজুডের ঘরে ঢুকতেই কাঠের ঘ্রাণে মিশে যায় এক ধরনের উষ্ণতা। জানালার পাশে টেবিলে থাকা 2 কাপ রং চা আর আদা লেবুর গন্ধে মাখানো। ফারা জানালা খুলে দাঁড়ায় আর বলল, আপনি ঠিক বলেছিলেন, এটা শুধু আমাদের জন্য। তাসফিন কাছে এসে তার কাঁধে একটা চাদর তুলে দিয়ে বলল, চা বাগানের বৃষ্টি, পাহাড়ের হাওয়া আর তুমি, এই তিনটেই আমার প্রিয়। খড়জোড়া নিস্তব্ধতা, বৃষ্টির সুর যেন একমাত্র সঙ্গীত হয়ে বাজছে। আলগুছে এসে ফারাকে পিছন থেকে জড়িয়ে ধরলো তাসফিন। এই প্রথম তার ভেতরে অন্য কিছু অনুভব করছে। খুব করে মনে যাচ্ছে প্রিয়তমাকে ছুঁয়ে দিতে, আদরে আদরে ভরিয়ে দিতে। তাসফিন বলল, সুখ। ফারা বলল, জি। ঠোঁটের খুব কাছে গলার স্বর নামিয়ে ফিসফিস করে বলল, আজ রাতটা শুধুই আমাদের। ফারা, পৃথিবী থেমে থাকুক, সময় ভুলে যাক হাঁটতে। ফারার বুকের স্পন্দন যেন ছুঁয়ে যায় তাসফিনের হৃদয়ের তালে। তারপর বলল, বৃষ্টি যেমন নিঃশব্দে ভিজিয়ে দেয় পৃথিবীকে, আমি তেমনি তোমাকে ভালোবাসতে চাই। প্রেমের বাক্যগুলো হৃদয়ে গেঁথে যাচ্ছে ফারার, কাঁপছে থরথর করে। কি লজ্জা! এক মুহূর্ত চুপ থেকে সে ফারার কানে ফিসফিস করে বলে উঠল, এই রাতে আমরা কোনো কথা বলবো না, শুধু চোখে চোখ রেখে লিখবো এক প্রেমের চিঠি, যা পড়বে শুধু চাঁদ আর বৃষ্টি। হেসে ফেললো ফারা, কোমরে দুষ্টু হাতের ছোঁয়া পেয়ে সুরসুরি লাগছে তার। তারপর বলল, কাতুকুতু লাগছে। দুষ্টু হাসিটা অদর কোণে টেনে নেয় তাসফিন, আরো শক্ত করে জড়িয়ে নেয় বুকের ভেতর। তারপর বলল, তাই? ফারা বলল, হুঁ। নিজের দিকে ফিরিয়ে আলতো কপালে উৎস ছোঁয়া এঁকে দেয় তাসফিন। শান্ত কণ্ঠে আদেশের সুরে বলল, চট করে ফ্রেশ হয়ে এসো। ফারা অপেক্ষা করে না, ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই দেখতে পেল বিছানায় কাত হয়ে শুয়ে আছে তাসফিন। বুকের ভেতর ধুকধুক করে উঠল তার, ঠোঁটের কোণে মুচকি হাসি। রাতের কথা ভাবতে শরীর হিম হয়ে আসছে তার। এই লোকটা যে এক চুলো ছাড় দেবে না সে তো ভালো মতোই জানে। ধীর পায়ে এগিয়ে গিয়ে নিজের ভেজা চুলে ভিজিয়ে দিল তাসফিনকে। ধরফরিয়ে উঠে বসলো তাসফিন। তাকে এরকম অবস্থায় দেখে খিলখিলিয়ে হেসে উঠে বলল, এটা কি ছিল? ফারা বলল, মজা। আপনি যেভাবে আমার সাথে মজা করেন তেমন ভাবেই। হৃদয় কুঞ্চিত করে তাকালো তাসফিন, উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। তাকে দাঁড়াতে দেখে শুকনো ঢুক গিলল ফারা। তারপর বলল, আপ তুমি কোন বাঁচায়গা ফারা বেবি? ফারা বলল, উপস, ফুল হিন্দি। তাসফিন বলল, তবে রে। ফারাকে আর পাইকে এক দৌড়ে রুমের বাইরে সে। আর এদিকে স্নেহা আর নবীন চলে এসেছে আজ। আরিফ আহমেদ রান্না করছেন। স্নেহার মুখ থেকে শুনেছে ফারা ওখানে বেশ ভালো আছে। মনে খানিকটা স্বস্তি পেলেন তিনি। যাক, তার মেয়েটা শ্বশুরবাড়িতে ভালো আছে। তবে মনটা খচখচ করছে একটি কথা বারবার বলার জন্য। সাজ্জাদুল আহমেদ ঘুমাচ্ছেন, ডাক্তার দেখিয়ে আনা হয়েছে ওনাকে। 2 দিন ধরে খুব অসুস্থ উনি। জয়নাল আহমেদ একদিন টানা কাজ করে চলেছেন। তবে নবীন ফিরে আসতে ভেবেছেন 2 দিন বিশ্রাম নেবেন। ভেতরে ভেতরে ভীষণ চাপা একটা অনুভূতি কাজ করছে নবীনের। আসার আগে তাসফিনের সাথে তার কথা হয়েছে। লোকটা বড্ড ভালো। তাই তো কি সুন্দর ঝুমুর আর তার সেদিনের অপ্রত্যাশিত ঘটনাটার সমাধান করে দিল। ঝুমুর আসার সময় বলেছিল গিয়ে ফোন করতে। ভীষণ বাজে অনুভূতি হচ্ছে নবীনের। আচ্ছা, এই রাত বিরাতে কল করবে কি? ফোন হাতে নিয়ে এদিক সেদিক করছে নবীন। আকস্মিক টুং শব্দ ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে নুপুরের নাম দেখে থমেরে গেল নবীন। ফোনটা রিসিভ করার পূর্বেই কেটে গেল। ফের ফোন বেজে উঠতে রিসিভ করে নেই। তাড়াহুড়ো করে বলল, সরি। ফোন ধরার আগেই কেটে গেল। হেসে ফেললো ঝুমুর। দুষ্টু হেসে বলল, আস্তে আস্তে, সমস্যা নেই। এত সরি বলার কি আছে নবীন? বাই দা ওয়ে, আপনি হঠাৎ করে এমন সাদাসিধা হলেন কিভাবে? নিজের কথা ভেবে অবাক হলো নবীন। সত্যি তো, সে এমন হলো কি করে? ঝুমুর কিছু বললেই অস্থির লাগে তার। তারপর বলল, না মানে। ঝুমুর বলল, উহু, অন্য কিছুর গন্ধ পাচ্ছি। লজ্জায় হাঁপাস লাগছে বুঝি? থমকে যায় নবীন। তারপর বলল, আরে না। ঝুমুর বলল, আরে হ্যাঁ। দুজনে হেসে উঠলো। আকস্মাৎ ঝুমুর নবীনকে অবাক করে দিয়ে বলল, মিস ইউ। হৃদয় স্পন্দন থমকে গেল নবীনের। সে কি শুনছে? ঝুমুর তাকে মিস করছে? পড়াশোনায় ডুবে থাকা মেয়েটি তার মতোই নিছকই সামান্য একটা মানুষকে মিস করছে। আর এদিকে নৌকাটিতে বেশ কিছুদিন হলো সৌহার্দ্য ফিরেছে। তবে তার হাবভাব খুব একটা ভালো নয়, এটা লক্ষ্য করছে লেফটেন্যান্ট নাইম ইসলাম। তাসফিন হঠাৎ করেই বলছে সৌহার্দ্যের উপর কড়া নজর রাখতে। নৌঘাটের আকাশ আজ শান্ত, বাতাসে লবণের গন্ধ। কয়েকদিন যাবত এখানে এক ধরনের নিঃশব্দ টানাপূরণ, যেন কোনো অদৃশ্য ছায়া ঘাটির বুক জুড়ে হেঁটে বেড়াচ্ছে। ঘাটির এক কোণে দাঁড়িয়ে অস্থির কণ্ঠে কারোর সঙ্গে ফোনে কথা বলছে। তার কণ্ঠে এমন এক সুর, যেন কোনো অদৃশ্য কারোর সঙ্গে লুকোচুরি চলছে। চোখ বরাবর চারিদিকে ঘুরে, কপালের রেখা ক্রমশ ঘনীভূত হয়। লেফটেন্যান্ট নাইম ইসলাম দূর থেকে সবাই লক্ষ্য করছেন। সামান্য ভ্রুকুচিত,
চাহনিতে সন্দেহ। কিছুদিন ধরেই তার চোখ পড়েছে সৌহার্দের আচরণে এক ধরনের গা ছমছমে অস্বাভাবিকতা। এক সময়ের প্রাণবন্ত এই যুবক যেন কিছু লুকাচ্ছে, যেন নিজেকে আড়াল করার এক নিঃশব্দ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাসফিনের নির্দেশনাও হঠাৎই এসেছিল। সে বলেছিল সৌহার্দের উপর কড়া নজর রাখো নাইম, তার গতিবিধি স্বাভাবিক নয়। আজ সেই নির্দেশের গন্ধ যেন বাস্তব হয়ে ধরা দিল। নাইম কান পেতে শুনলেন ফোন আলাপের কিছু টুকরো। ফোনে বলা হয়েছে, না ওরা কিছু বুঝতে পারেনি এখনো, কিন্তু আর বেশি সময় নেই, সাবধানে থাকতে হবে। শব্দগুলো হাওয়ায় ভেসে আসে, কিন্তু তাদের ভাব যেন পাথরের মতো ভারী। নাইমের চোখ আরো শানিত হয়। তার অভিজ্ঞ মন বলছে এখানে কিছু একটা গভীর রহস্য লুকিয়ে আছে। রাতের নৌকাটি যেন নিস্তব্ধতা গিলে ফেলেছে, গা ছমছমে নীরবতা চারপাশে। দূর থেকে বাতিঘরের আলো একবার জ্বলে একবার নিভে। আর ঠিক তখন ওই সৌহার্দ্য এখন ঘাটির দক্ষিণ পাশে নির্জন এক কোণে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। কণ্ঠস্বর তার আগের চেয়েও অস্থির। তারপর বলছে, হ্যাঁ সব ঠিক আছে, দুদিনের মধ্যে মাল পৌঁছে যাবে, এবারেও কেউ টের পাবে না। এই মাল শব্দটা নাইমের বুকের ভেতর একটা ধাক্কা দেয়। মাল? কিসের মাল? নাইম একটু আগে ঘাটির ছায়ার মধ্যে ঢুকে পড়েছিল। সৌহার্দের আচরণের সন্দেহ আরো তীব্র হয়। সে চুপচাপ তার দিকে নজর রাখছিল, কিন্তু এই কথাটা শুনে তার চোখে মুখে চিন্তার ছায়া স্পষ্ট হয়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে পাশের শুকনো পাতার উপর কারো পা পড়ে এক ঝটকা শব্দ হয় খচখচ। সৌহার্দ তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়ায়, চোখ ছুটে যায় চারপাশে। কণ্ঠস্বর আচমকা থেমে যায় ফোনে। গলার স্বর নিচু হয়ে প্রশ্ন করে, কে? কেউ আছে? সে দ্রুত কয়েক পা এগিয়ে আসে, চোখে তীক্ষ্ণ সন্দেহ, চোখের পাতা যেন কম্পিত, বুকের ভেতর ছুটে চলে উত্তেজনার ঢেউ। কেউ শুনে ফেলবে না তো? নিজেকে নিজেই প্রশ্ন করে ফেললো ফিসফিসিয়ে। অন্যদিকে নাইম ততক্ষণে নিঃশব্দের ছায়ার ভেতর মিলিয়ে গেছে। তার নিঃশ্বাস চাপা, চোখ অস্থির। আজকের এই আলাপ হয়তো একটি গভীর ষড়যন্ত্রের মুখ খুলে দিল, যার আড়ালে লুকিয়ে আছে রাষ্ট্রবিরোধী কোনো কৌশল অথবা বিশ্বাসঘাতকতা। ঘন অন্ধকারে ঢেকে গেছে ঘাটি। একটা অদ্ভুত ভারী নিস্তব্ধতা যেন পুরো নৌকাটিকে গ্রাস করেছে। সৌহার্দের কথাগুলো বারবার কানে বাজছে, দুদিনের মধ্যে মাল পৌঁছে যাবে কথাটি। নাইম ইসলাম আর এক মুহূর্ত দেরি করলো না, চুপচাপ সরে গেল। বুকের ভেতর পাথর চাপা চিন্তা নিয়ে কেবিনে ফিরে এলো। দরজা বন্ধ করতে গভীর শ্বাস নিয়ে চেয়ারে বসলো। তার চোখে যখন তীব্র সংকল্প, এই তথ্য কেউ জানুক আর না জানুক তাসফিন শেখ জানবেই। পকেট থেকে মোবাইলটা বের করলো সে। কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে একরকম সংকল্প নিয়ে নাম খুঁজে বের করলো, লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন। কল দিল সেই নাম্বারে। তাসফিন এখন চা বাগানের মাঝখানে এক রিজোর্টে। পাহাড়ের বুক চিরে বিস্তৃত সবুজের ঢেউ যেন মনটাকে ছুঁয়ে যায়। চারিদিকে শুধু পাখির ডাক আর পাতার মৃদু মর্মর। হাতে ধরা চায়ের কাপ, চোখে প্রশান্তির ছায়া। ঠিক তখন ওই ফোনটা বেজে উঠলো। স্ক্রিনের নাম দেখে ভ্রু কুচকে যায় তাসফিনের, নাইম ইসলাম। এই সময় নাইমের কল। কিছু তো একটা হয়েছে। তাসফিন বলল, হ্যালো নাইম, এমন সময় ফোন করছো কেন? কণ্ঠে উদ্বেগের ছায়া। নাইম দেরি না করে সরাসরি বলে উঠলো, স্যার আপনার সন্দেহ একদম ঠিক ছিল। আমি আর সৌহার্দকে একটা ফোন আলাপ করতে শুনেছি। অনেকটা দূরে দাঁড়িয়ে কারোর সাথে খুব গোপনে কথা বলছিল। সে বলেছে দুদিনের মধ্যে মাল পৌঁছে যাবে। ব্যাপারটা আমার কাছে ভীষণ সন্দেহজনক লেগেছে। তাসফিন এক লম্বা নিঃশ্বাস ফেললেন, চোখ থেকে যেন পুরো বাগানের দৃশ্য মিলিয়ে গেল। তারপর বলল, মাল মানে ঠিক কি সেটা বললো? নাইম বলল, না স্যার, তেমন কিছু বললো না, কিন্তু পুরো আচরণটাই রহস্যময়। আর শেষ মুহূর্তে সে চারপাশে তাকিয়ে খোঁজার চেষ্টা করেছিল কেউ কিছু শুনেছে কিনা। আমি সাথে সাথে সরে যাই। তাসফিন এবার আর চা নয়, হাতের মতো শক্ত করে ফেললেন। তারপর বলল, ভালো করেছো নাইম, তোমার কাজ এখন থেকে ওনাকে ছায়ার মতো অনুসরণ করা, কোনো কিছু যেন চোখ এড়িয়ে না যায়। আর হ্যাঁ, তোমার উপর এখন সম্পূর্ণভাবে সবটা নির্ভর করছে, বুঝেছো? নাইম বলল, আজ্ঞে স্যার, বুঝেছি। কলটা কেটে গেলে রিজুডের শান্ত পরিবেশ যেন কেমন থমকে দাঁড়ালো তাসফিন। সে যা ভাবছে তা নয় তো। বুকের ভেতর মুচুর দিয়ে উঠছে কেমন। ইতিহাস শান্ত, অভিমান ভুলে যেন স্নিগ্ধতায় মোড়ানো। মাঝে মাঝে ছাদের উপর দু এক ফোঁটা বৃষ্টির টুপটাপ শব্দ করে মাটি ছুঁয়ে যায়। ধীরে ধীরে ধোয়া ওঠা এক কাপ চা হাতে নিয়ে ব্যালকনির দিকে এগোয়। ওনার এক কোণা উড়ে গিয়ে কপালের সামনে এসে পড়ে। সে আলতো করে সেটা সরিয়ে দেয়। চায়ের কাপে কাপে জমে ওঠা বাষ্পে নিজের প্রতিচ্ছবি ম্লান হয়ে যায়। চোখ তুলে দেখে দূরের সবুজ গাছগুলো ঝিরঝির বাতাসে দুলছে। হঠাৎ কোমরের কাছে এক কোমল উৎস স্পর্শ। ফারা কেঁপে ওঠে একটু। চায়ের কাপটা প্রায় হাতে থেমে যায়। আর সেই স্পর্শের মধ্যে যে অনুভব করে তা চেনা, তা প্রিয়। তাসফিন শেখ, তার পরম পুরুষ। তাসফিন পিছন থেকে ফারাকে জড়িয়ে ধরে চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে বলল, বৃষ্টি নামছে আর তুমিও ঠিক বৃষ্টির মতোই। নিঃশব্দে এসে হৃদয় ভিজিয়ে দিলে। ফারার মনে পড়ে যায় তাসফিনের সাথে তার প্রথম সাক্ষাতের দিনটি। সেদিন তো বৃষ্টি ছিল। চুপিসারে নেভি অফিসারদের দেখতে গিয়ে ধরা পড়েছিল তাসফিনের হাতে। লজ্জায় আড়ষ্ট হলো তার মুখাবয়ব। তাসফিনের স্পর্শ একটু একটু করে গভীর হয়। তার হাতের উষ্ণতা যেন ব্যালকনির ঠান্ডা হাওয়াকেও পেছনে ফেলে দেয়। ফারা ধীরে ধীরে চায়ের কাপটা পাশের টেবিলে রাখে। তাসফিন তার কানের কাছে ফিসফিস করে বলল, এই সন্ধ্যা শুধু আমাদের। আসঙ্গ রাত্রির আহ্বানে নিজেকে তুলে দেওয়া আমার কাছে সুখ। সুখ শব্দটি তাসফিনের ভালোবাসার নাম। শুধু সেই তাকে এই নামে ডাকে। এই নামে ডাকলেই যেন ফারার সমস্ত সত্তা গলে যায়। আলতো করে পাজা খুলে তুলে নেয় ফারাকে। সে লাজুক হেসে বলল, আপনি তো আস্ত নির্লজ্জ, এভাবে কোলে নিতে লজ্জা করে না? চোখ টিপে তাসফিন দুষ্ট হাসি খেলা করছে তার অধর কোণে। তাসফিন মৃদু হেসে ফিসফিস করে বলল, ওজন তো প্রেমেই হালকা হয়ে যায় আমার কাছে। আর লজ্জা, সেটা তো আমার কাছে কোনো কালেই ছিল না মিসেস শেখ। চোখ টিপে হাসে তাসফিন। হৃদয় কুঞ্চিত করে তাকালো ফারা। বেডরুমের জানালার তখনও বৃষ্টির শব্দ, বাতাসে কুয়াশার গন্ধ। ঘরের মৃদু আলোয় ফারার চুল ছড়িয়ে পড়ে তাসফিনের বাহুতে। ধীরে ধীরে সে যেন ফারার প্রতিটা শ্বাসে প্রতিটা স্পর্শে তার প্রেমের পূর্ণতায় পৌঁছাতে চায়। খুব ধীরে, গভীর
গভীর আবেগে ফারাকে নিজের কাছে টেনে নেয় আর অস্থিরতা ছুঁয়ে দেয় ভালোবাসার স্থিরতায়। কানের পিঠের চুলগুলো আলতো হাতে গুজে দিল, ব্যস্ত হাতে খুলে ফেললো অলংকারগুলো, ওড়নাটা ছুঁড়ে ফেললো অদূরে। লজ্জায় হাঁপফাঁস করছে ফারা, আকস্মাত চেঁচিয়ে উঠলো, তারপর বলল, আমার কাছে আসবেন না কমান্ডার। পিছল হাসে তাসফিন, তাকে আরেক দফা চমকে দিয়ে ফারা বলে উঠলো, আমার কাছে এভাবে আসলে কিন্তু আম্মুর কাছে বিচার দেব। এবারে তাসফিন প্রত্যুত্তরে বলল, উফ জান, একটুখানি আসি, কাউকে বলতে নেই। নিমাষ্ট কামড়ে হাসলো ফারা, ফের বলে উঠলো, আমি না ছোট মানুষ, ছোট মানুষের সামনে এসব করতে নেই। তাসফিন কম যায় না, ফারাকে বিপাকে ফেলতে বলল, সমস্যা কি, আমি আছি না বরং, আমার বাচ্চা বউরাকে পেলে পুষে বড় করে দেব, ছোট্ট বাচ্চাটাকে। চিকন নাকের ডোকা ফুলে উঠে ফারার, তেতে উঠলো সে, তারপর বলল, আমাকে একদম ছুবেন না, আমি কিন্তু পবিত্র, আমাকে ছুলে আমার স্বামী আপনাকে গুলি করে দেবে। ফিচেল হেসে উঠলো তাসফিন, তার হাসিতে নিজেও হেসে ফেললো ফারা। রাত গভীর হচ্ছে ধীরে ধীরে, নিঃশ্বাসের ঘনত্ব বেড়ে চলেছে, সেই সাথে ঘড়ির টিকটিক শব্দ এবং ঘন নিঃশ্বাসের শব্দ মিলেমিশে একাকার। শাড়ির আঁচলটা হাতে পেঁচালো তাসফিন, ঠোঁটের ভাঁজে ঠোঁট একটুখানি গভীর স্পর্শে মুচড়ে যায় ফারা। তাসফিন তো তাকে এভাবে আগে ছয়নি, অন্তঃস্থলে তীব্র কাঁপুনি অনুভব করলো। অবাধ্য হাতের স্পর্শে সর্বাঙ্গ অসার হয় ফারার, পুরুষ্টবক্ষের নিচে পিষ্ট করে তুলতুলে দেহখানা, ভালোবাসার অতল গহ্বরে ডুবে যাচ্ছে সে। একটুখানি মুখ তুলে কানের লতিতে হালকা কামড়ে দিল তাসফিন, তারপর বলল, আমার যে সুখগুলো পাওনা ছিল তা আজকে সুদে আসলে নিয়ে নেব ম্যাডাম। এক পলক দৃষ্টি ঘুরিয়ে তাকায় ফারা, অপেক্ষার বাদ ভেঙে যায় তাসফিনের কণ্ঠে লেগে থাকা রসিকতার ছোঁয়ায় লজ্জায় চোখ নামিয়ে নেয় ফারা। কিন্তু চোখের কোণে লুকানো যে আকাঙ্ক্ষা, সেটা আর কারো অজানা নয়। অপেক্ষার প্রতিটা মুহূর্তের জন্য তাদের শরীরে স্নায়ুর মতো ছড়িয়ে পড়েছে। তাসফিনের আঙুলগুলো আলতোভাবে ফারার পিঠ বেয়ে নামছিল নিচের দিকে, আর প্রতিটি ছোঁয়াতে যেন শরীরের প্রতিটি কোষ শিহরিত হয়ে উঠছিল। শাড়ির কুচিগুলি একে একে খুলে ফেলে তাসফিন, যত্নে ভালোবাসায়। ফারার শরীর জুড়ে ছড়িয়ে থাকা মিষ্টিগন্ধে তাসফিন তন্ময়। তার ঠোঁট এবার নামতে থাকে গলার খাঁজ বেয়ে বুকের দিকে, বুকের মাঝখানে এক নরম চুমু রেখে ফারার চোখে তাকায়, যেন বলছে, তুমি শুধু আমার। ফারার দেহ তখন ভালোবাসার উত্তাপে গলে যাচ্ছে আস্তে আস্তে। একটানা সেই অনুভব সে নিজের সবটুকু সমর্পণ করে দিল তাসফিনের কাছে। ঘরের বাতাস যেন থমকে গেছে, শুধুই নিঃশ্বাসের ভার, খামার ভালোবাসার শব্দ। একসময় মিলনের সেই পূর্ণ মুহূর্ত, দুজনে নিঃশব্দে জড়িয়ে থাকে, যেন সারা জীবনের ক্লান্তি একে অপরের বুকে মাথা রেখে ভেসে যাচ্ছে। বাইরে তখন রাতের শেষ প্রহর, জানালার ফাঁক গলে হালকা শীতল হাওয়া ঢুকেছে, তবুও তাদের জড়ানো শরীরের মাঝে ছিল এক উৎস পৃথিবী। একসময় ফারা ঘুমিয়ে পড়ে, তাসফিন তখনও জেগে, তার চোখে এক অদ্ভুত মায়া, একজন প্রেমিক, একজন স্বামী, একজন ভালোবাসার মানুষের চোখ। সে ফারার কপালে আবারও একটি চুমু খায়, তারপর চোখ বন্ধ করে ফেলে। আর এদিকে স্নেহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুদিন আগে তো কৃষ্ণপুর ফিরেছে, কলেজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল, এরপর কেউ একটা তেমন গুরুত্ব দেয়নি। বিকেল হয়ে এসেছে, অথচ স্নেহা বাড়ি ফিরছে না। নবীন কলেজে গিয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছে স্নেহা সেই সবার সাথেই ক্লাস করে বেরিয়েছে। ক্লাসমেটরা সবাই বলেছে অত ওদের সাথেই ছিল। এরপর ওরা ওদের বাড়ির পথ ধরেছে। কথাটি বাড়ির সবাই জানতে পেরেছে, খোঁজাখুঁজি শুরু হয়েছে। গতকাল থেকে এখন পর্যন্ত ঘুমায়নি শাইলা আহমেদ। মেয়ের চিন্তায় রীতিমতো অস্থির তিনি, ভেতরে ভেতরে হাঁপফাঁস করছেন। বৃহস্পতিবারের সন্ধ্যায় নেমে এসেছিল কৃষ্ণপুর গায়ে এক নিস্তব্ধ নিঃশব্দতা নিয়ে। বাতাসে ছিল হালকা ঠান্ডার ছোঁয়া, আর দূর থেকে ভেসে আসছিল শীতল পল্লব ধ্বনি। এই সন্ধ্যাতেই এলাকার উত্তরের প্রান্তে এক নির্জন পথে, এখানে গাছের ছায়া সূর্যের শেষ রশ্মিকে চিরে ফেলে দীর্ঘ ছায়া এঁকে দেয় মাটিতে। সেখানে মাটিতে নিথর হয়ে পড়ে থাকতে দেখা গেল এক যুবতীকে। তার চুলগুলো ছড়িয়ে পড়েছিল ধুলোমাখা মাটির বুকে। নিস্তেজ মুখটি যেন নিদ্রিত, অথচ তাতে অজানা এক বিষণ্ণতার ছাপ। কেউ জানে না সে কোথা থেকে এলো, কিভাবে এলো। এমন অবস্থায় সবকিছু এক অনুচ্চারিত রহস্য হয়ে ছড়িয়ে পড়ে ওই ছোট্ট জনপদে। পুলিশকে জানানো হয় তার কথা। পুলিশের থেকে জানা গেল ওই যুবতী আর কেউ নয়, স্নেহা। হসপিটালে ভর্তি করা হয়েছে মেয়েটাকে। ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে, কোনো ছেলের সাথে কি করে এসেছে কে জানে। মেয়ের জামা কাপড়ের ঠিক ছিল যখন তাকে পাওয়া যায়। খবরটি শোনা মাত্র সেখানে রওনা দিল শেখ পরিবারের সবাই। সেই থেকে তাসফিনের বুকে গুটিসুটি মেরে চোখে পানি ফেলছে ফারা। তার আর স্নেহার সম্পর্ক শুধু বোনের নয়, সে তার সবকিছুর সঙ্গী। স্নেহা ছাড়া সে আজ পর্যন্ত কিচ্ছুটি করেনি, অথচ সেই মেয়েটি কিনা এমন অবস্থায়। এই তো তার সাথে দিব্যি কতগুলো দিন থেকে এলো। যদি ফারা জানতো এমন কিছু হবে, তাহলে কখনোই তাকে আসতে দিত না। আর এদিকে বিছানার এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে স্নেহা। সে কথা হারিয়েছে, আজ পুরো একটি দিন সে কথা বলছে না। হসপিটাল থেকে আসার পর থেকে কথা বন্ধ তার। শাইলা আহমেদ কত জিজ্ঞেস করেছেন, কিন্তু স্নেহা সে একটা শব্দও বলেনি। যদি জিজ্ঞেস করা হয় কে সব করেছে বা কি হয়েছিল তার সাথে, কিন্তু উত্তরে চুপ স্নেহা। শাইলা আহমেদ বলল, আমি জানি না ওর কি হয়েছে, কিন্তু আমার মেয়েটার এই অবস্থা করলো কে? শাইলা আহমেদ আর্তনাদে বড্ড অসহায় শোনালো রুবেনা শেখের নিকটে। তিনি সান্ত্বনা দিতে বললেন, ধৈর্য রাখো আপা, দেখবে সব ঠিক হয়ে যাবে, আর কে এসব করেছে সেটাও জানা যাবে। আরিফা আহমেদ বাকিদের চায়ের ব্যবস্থা করছেন। এত দূর থেকে এসেছে সবাই, কেউ কিছু খায়নি। এর মধ্যে জয়নাল আহমেদ পুলিশের কাছে গিয়েছেন, রিজওয়ান শেখও গিয়েছেন। মোটেও একা ছাড়তে চাইছেন না দুর্বল মানুষটাকে। স্নেহার রুম থেকে ভরা আঁখি নিয়ে বাইরে বেরিয়ে আসছে ফারা। তৎক্ষণাৎ দেখা গেল তাসফিনের সাথে। সেও স্নেহার সাথে দেখা করতে যাচ্ছিল। তারপর বলল, সুখ। হাত মুঠো করে টেনে ধরলো তাসফিন। ফুপিয়ে উঠল ফারা, বক্ষস্থল কম্পিত হয় তাসফিনের। অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে সুখ? স্নেহা কিছু বলেছে? তুমি কাঁদছো কেন?
ফারা বলল, স্নেহা একটা কথাও বলছে না লেফটেন্যান্ট সাহেব, কিছু বলছে না, আমার সাথেও কথা বলছে না। ও আমার সাথে কথা না বলে থাকতেই পারে না, কিন্তু আজকে কথা বলছে না, কেমন মূর্তির মতো বসে আছে, আপনি কিছু করুন না। হু হু করে কেঁদে উঠলো ফারা। আলগুছে তাকে বুকে টেনে নিল তাসফিন, তারপর বলল, হুশ, ডোন্ট ক্রাই, আমি দেখছি কি করা যায়, একটু অপেক্ষা করো। ফারা বলল, আমার খুব কষ্ট হচ্ছে। তাসফিন বলল, ইস, কাঁদতে নেই, আমি বললাম তো সব ঠিক করে দেব। আমার খুব কষ্ট হচ্ছে তো। ফারার কান্না দেখে হাঁপাস করছে তাসফিন। ছোট্ট পাখিটাকে বুকে টেনে নিল সে, দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, তোমার কান্নায় আমার কষ্ট হচ্ছে সুখ, তুমি বুঝো না। নিশ্চুপ ফারা জড়িয়ে আছে তাসফিনকে। এই মানুষটা থাকলে সব কষ্ট সহ্য করতে পারবে ফারা। নিস্তব্ধ রুমে একাকী বসে আছে স্নেহা। টিপ টিপ বুকে দুরু দুরু কম্পন খেলে যাচ্ছে। মুখে টু শব্দটি নেই তার। দৃষ্টি কুলে পড়ে থাকা হাত দুটোর দিকে। বিছানার সামনে টান টান ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তাসফিন। তীক্ষ্ণ কিছু জিজ্ঞেস করতে গিয়েও থেমে গেল সে। না, এভাবে হবে না। নিজেকে কিছুটা শান্ত করে বলল, স্নেহা আমাকে বলবে কি হয়েছে। প্রত্যুত্তরে এখনো চুপ স্নেহা। মুখখানি মলিন হয়ে আছে তার, ব্যথার ছাপ যেন স্পষ্ট। তাসফিন এবারে খানিকটা এগিয়ে গিয়ে বিছানায় সামনাসামনি বসলো স্নেহার। কোলের উপর পড়ে থাকা হাত দুটো আলতো করে টেনে ধরলো। শান্ত সমুদ্রের নেই বলল, আমি তোমার দুলাভাই না, ভাই হয়ে জিজ্ঞেস করছি, কি হয়েছে বলো আমাকে। আই প্রমিস, যেটা তুমি বলবে সেটা শুধু তোমার আর আমার মধ্যেই থাকবে। আচ্ছা, তোমার কি ভালো লাগছে স্নেহা সবাইকে টেনশনে দেখে? সবাই তোমাকে কতটা ভালোবাসে, সেই তুমি এভাবে চুপ করে যাওয়াটা কতটা মানসিক চাপ পড়ছে সবার উপর। কাউকে বলতে না পারলেও ফারাকে অন্তত বলতে পারতে, আর ওকেও যদি বলতে না পারো তাহলে আমাকে বলো। এরপর দেখো আমি গিয়ে কি করি। অঝরে কেঁদে ফেললো স্নেহা। হাত দুটো থরথর করে কাঁপছে তার। তারপর বলল, ভাইয়া আমাকে একটু জড়িয়ে ধরুন, আমার প্রচুর ভয় করছে। তাসফিন এক মুহূর্ত অপেক্ষা করলো না। স্নেহাকে আলগুছে কাছে টেনে জড়িয়ে ধরলো। এখানে যদি নুপুর বা ঝুমুর থাকতো তাহলে সে এটাই করতো। কম্পিত স্বরে বলতে লাগলো, সায়র মোটেও ভালো নয় ভাইয়া, সে ইচ্ছা করে আমার সাথে ওরকম করেছে। কলেজ থেকে ফেরার পথে সায়রের সাথে দেখা হয় স্নেহার। সে বরাবরের মতো ইগনোর করে তাকে, কিন্তু আচমকা সামনে চলে আসা সায়র বিরক্ত হয়ে বলে ওঠে স্নেহা, এই সায়রের বাচ্চা, তুই সামনে আসলি কেন, পথ ছাড়তো। রাগে রীতিমতো ফুসছে সায়র। তারপর বলল, ওই মুখ সামলে কথা বলবি স্নেহা, তোর কারণে এখন কলেজের সবাই আমাকে অপমান করে কথা বলে, বারো ভাতার বলে। হা হা করে হেসে উঠলো স্নেহা। তারপর বলল, ঠিকই বলে, সিনিয়র জুনিয়র সবার সাথে লাইন মারলে আর কি বলবে। শর্ত, সামনে থেকে খচ্চর একটা। আগে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না সায়র। চুল টেনে ধরে স্নেহার ব্যথিত কণ্ঠে চেঁচায় স্নেহা। তারপর বলল, সায়র কি করছিস সেটা, ছাড় বলছি। সায়র ভালো হবে না কিন্তু। সায়র শুনে না তার কথা। হঠাৎ করে সেখান থেকে ধরে নিয়ে গেল উত্তরের দিকে। উত্তরের দিকটা বরাবরই নিরিবিলি জায়গা। সায়র জোরপূর্বক নিজের পুরুষত্ব জাহির করে স্নেহার উপর। নিজেকে বাঁচাতে অনেক চেষ্টা করেও ব্যর্থ হলো স্নেহা। শেষমেশ জ্ঞান হারিয়ে পড়ে রইল ওখানেই। ফুফিয়ে কান্নার শব্দে চোয়াল শক্ত হচ্ছে তাসফিনের। চোখের কার্নিশ লাল হয়ে উঠেছে তার। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে এখানে যদি নুপুর, ঝুমুর কিংবা ফারা থাকতো তাহলে সে কি করত। সায়রকে এর আগেও বলেছে ফারাকে বিরক্ত না করতে, এখন স্নেহাকে। আর এদিকে নিস্তব্ধ রাত্রি। উত্তর দিকে কেউ নেই। আধমরা হয়ে পড়ে আছে সায়র। একপাশে রোড নিয়ে দাঁড়িয়ে আছে তাসফিন। তাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। হবেই বা না কেন, ইচ্ছে মতো পিটিয়েছে তাকে। একটা মেয়ের সব চঞ্চলতা কেড়েছে এই জানোয়ার। এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। সে চাইলেই পারতো আইনের সাহায্য নিতে, কিন্তু করেনি। অস্পষ্ট গুঙ্গানির আওয়াজ আসছে। আকস্মাৎ উঠে দাঁড়ালো তাসফিন। হুট করে রড দিয়ে সজোরে আঘাত করলো তার মস্তকে। হসপিটালের বেডে শুয়ে আছে সায়র। তার ব্যবসায়ী বাবা আহাজারি করছেন। নিজের ছেলেকে সময় থাকতে শাসন করেননি, নাহলে আজকে এরকম হতো না। সূর্যটা যেন ক্লান্ত হয়ে গিয়েছে দিনের ভার বইতে বইতে। আলোরা ফিকে হয়ে এসেছে। আকাশের রং এবং এক ধরনের ধূসর কমলার মতো চিৎকার না করে কান্নার মতো মৃদু নিঃশব্দ। চারিদিকটা অদ্ভুত নিস্তব্ধ। গাছের পাতায় হালকা বাতাস ছুঁয়ে যায়, কিন্তু তাতে প্রাণ নেই, শুধু স্পর্শ আছে। দূরে কোথাও একটা কাক ডাকছে ধীরে, সেটাও যেন ক্লান্ত কণ্ঠে। রোদের আজ ছায়া হয়ে মিশে যাচ্ছে মাটির সঙ্গে। ঠিক তেমনি নিস্তব্ধতা বিরাজ করছে বসার ঘরে। রিজন শেখ এমন একটি প্রস্তাব রেখেছেন যা শুনে সবাই স্তম্ভ রীতিমতো। জয়নাল আহমেদ কিঞ্চিত বিস্ময় নিয়ে বললেন, এটা কি করে সম্ভব রিজওয়ান? সাজাদুল আহমেদ একই স্বরে বললেন, একই বাড়িতে দুই মেয়ে কিভাবে কি, আর সৌহার্দ্য কি মেনে নেবে? সৌহার্দ্যর সঙ্গে বিয়ের কথাটি রাখলেন রিজন শেখ, যেটা শুনে সবাই স্তব্ধ। স্নেহাকে নিয়ে খারাপ খারাপ কথা শোনা যাচ্ছে আশেপাশে। আগে যারা চোখ নিচু করে কথা বলতো, আজকে তারা আঙুল উঁচিয়ে দোষ দিচ্ছে। মেয়ে হয়ে জন্ম নেওয়াটা কি খুব অপরাধ? সমাজে পুরুষ জাতিকে সবাই এভাবে হেয় করার বদলে মেয়েদের দিকে আঙুল তুলছে। আহমেদ পরিবারের প্রতিটা সদস্য কেমন তা কারো জানতে বাকি নেই। তারপরও এরকম একটা সময় এসব বলবে তা ভাবা যায় না। রুবেনা শেখ বলে উঠলেন, এতে কোনো সমস্যা থাকার কথা নয় ভাইজান। জয়নাল ভাই, আপনি তো কখনো না কখনো স্নেহাকে বিয়ে দিতেন, তাহলে আমাদের সোহাদের সঙ্গে দিলে কি হবে? জয়নাল আহমেদ মলিন হাসলেন। তারপর বললেন, সমস্যার কথা নয় রুবেনা, কথা হচ্ছে সোহার্দের মতামত, সে কি আদৌ রাজি হবে? রুবেনা শেখ তড়িঘড়ি করে বললেন, ওর সাথে আমি কথা বলবো ভাইজান, একটু সময় দেন। জয়নাল আহমেদ আর না করলেন না, সময়টুকু দিলেন। আর এদিকে নৌঘাটিতে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য। চারপাশটা যেন হঠাৎ করে থেমে গেছে। শব্দহীন এক স্থবিরতায় ঢেকে গেছে সবকিছু। আকাশের রং হালকা ধূসর। কোথাও কোথাও সোনালী বিকেলের ছায়া লেগে আছে পানির গায়ে।
দূরের কোনো জাহাজ থেকে হালকা ধোঁয়া উঠে মিলিয়ে যাচ্ছে দিগন্তে। সৌহার্দ্যের চোখ সামনের জলরাশির দিকে, সৌহার্দ্যের পিঠ সোজা কিন্তু চোখে অস্থিরতা, দুহাত পকেটে গুজে রাখা। সামনে পানির দিকে তাকিয়ে থেকেও সে আসলে দেখছে না, মনে মনে হিসেব করছে। বড় একটা ডিল যার উপর নির্ভর করছে অনেক কিছু, কেরিয়ার, প্রতিশ্রুতি, ক্ষমতা। তার নিঃশ্বাস ভারী, কপালের শিরাগুলো একটু টান টান, প্রতিটি মুহূর্ত যেন গায়ে এসে লাগছে চাপ নিয়ে। তবুও সে দাঁড়িয়ে থাকে, কারণ সে জানে পেছনে ফেরা এখানে আর কোনো অপশন নাই। কর্কশ শব্দে মুঠোফোনটা হঠাৎ কেঁপে উঠলো। শান্ত নিস্তব্ধ বিকালটা যেন চমকে উঠলো সেই শব্দে। সৌহার্দ্য চোখ বন্ধ করে গভীর একটা নিঃশ্বাস নিল, তারপর ধীরে ধীরে চোখ খুলল। বিরক্তি ফুটে উঠলো তার চোয়ালের রেখায়, চোখের কোণে জমে থাকা চাপা রাগটুকু এবার মুখে উঠে এলো। মুঠোফোনের স্ক্রিনে ঝলসে উঠলো পরিচিত এক নাম। সে জানে কি বলবে তারা, সে জানে কেন এই সময়ে ফোন করতে হবে তাদের। আর সে এটাও জানে এই মানুষগুলো তার শান্তি বুঝে না একটুখানি নিঃসঙ্গ হতে চাওয়ার অধিকারটুকু। অভ্যস্ত আঙ্গুলে ফোনটা সাইলেন্ট করে দিল সে, ধরলো না ফোনটা। মুখ বাঁকিয়ে বলল, রাইমা শেখ। কি করবেন উনি? চাপা রাগ হচ্ছে রিজওয়ান শেখ এবং রুবেনা শেখের উপর। তাদের মতামত পর্যন্ত নিল না একবার। ছেলের বিয়ে ঠিক করে দিচ্ছে রুবেনা শেখ আরো একবার চেষ্টা করলেন, কিন্তু ফোন ধরেনি সৌহার্দ্য। তারপর বলল, দেখেছিস রাইমা, তোর ছেলে ফোন ধরছে না। রাইমা শেখ কাট কণ্ঠে বললেন, তো কি করবে? আচ্ছা আপা, আর ভাইজান কি আমার ছেলেকেই পেয়েছে জবাই করতে? রাইমার কথার মর্মার্থ কেউ বুঝলো না। রিজওয়ান শেখ প্রশ্ন করলেন, মানে কি বলতে চাইছো তুমি রিজওয়ান শেখ? রিজওয়ান শেখ বলল, আমি এটাই বলছি, ওরকম মেয়ে কেন আমার ছেলে বিয়ে করবে শুনি? আপনারা সবসময় আমার ছেলের উপর এরকম মতামত চাপিয়ে দিতে পারেন না ভাইজান। রাইমার ব্যবহারে স্তম্ভ আলাপ শেখ ধমক দিয়ে বললেন, রাইমা, কি হচ্ছে এসব? তুমি কিরকম ভাবে কথা বলছো ভাইয়া আর ভাবির সাথে? রাগে ফুসতে ফুসতে বেরিয়ে গেল রাইমা শেখ। তিনি মোটেও স্নেহাকে মেনে নেবেন না, তার এত সুন্দর ছেলের সাথে ধর্ষিতা একটা মেয়ের বিয়ে দেবেন না তিনি। আর এদিকে রুমে বিছানায় এক কোণে শুয়ে আছে তাসফিন, তার বুকে কবুতরের বাচ্চার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে ফারাহ। মেয়েটা দিন দিন অসুস্থ হচ্ছে, এসব দেখে মাথা ব্যথা, চিন্তা সবকিছু তাকে চেপে ধরেছে। তাসফিন তো একটুখানি রিফ্রেশ করানোর জন্য তাকে ঘুরতে নিয়ে এসেছিল, কিন্তু এরকম একটা বিশ্রী ব্যাপারের জন্য ফিরে আসতে হয়েছে। পরপর কপালে অধর চুম্বন করে তাসফিন ফিসফিসিয়ে বলল, আমার বুকা সুখ, আমার অস্তিত্ব, আমার সবকিছু। বুকের মাংসপিণ্ডটা তুমি ছাড়া আর কাউকে বুঝে না সুখ। তোমাকে যদি আমি দেখাতে পারতাম ঠিক কতখানি ভালোবাসি। ফারা বলল, তাহলে দেখিয়ে দিন। ঘুম জড়ানো কণ্ঠে বলল ফারা। চোখ নিচু করে তাকালো তাসফিন, তারপর বলল, ঘুমাওনি? ফারা চোখ খুলতে পারছে না, তবে তাসফিনের ভালোবাসার ছোঁয়াগুলো অনুভব করতে পারছে সে। ফারা বলল, লেফটেন্যান্ট সাহেব, আপনি বই আমার হৃদয়টা শূন্যতায় ডুবে যায়। আপনি আমাকে প্রমিস করুন কখনো যাবেন না আমাকে ছেড়ে। ফের একই কাজ করলো তাসফিন, কপালে সুগভীর চুমু এঁকে দেয়, তারপর বলল, আমার জানাটা তোমার মাঝে আটকে আছে সুখ। ফেলে যাওয়ার চিন্তা করলো তো জানটার জন্য ফিরে আসতে হবে। অধর প্রশস্ত হয় ফারার, দুহাতে জড়িয়ে ধরে কমান্ডারকে চাদর টেনে নিজেদের ঢেকে দিল তাসফিন। সেদিনের আসঙ্গ রাত্রে এক টুকরো স্মৃতি ভেসে উঠল মানসপটে। কাদের দিকে কামিজটা নামিয়ে গ্রীবাদেশে তার এঁকে দেওয়া টকটকে লাল চিহ্নে আঙুল ছুঁয়ে দিল সে। ঠোঁটে ঝুলছে প্রশান্তির হাসি। ফের অনুভব করলো বক্ষবাজে যে ব্যথা কামড়ে দিয়েছে ফারাম। তারপর বলল, সুদবুদ? তাসফিন বলল, তাই। ভ্রুকুচকে শুধুই তাসফিন মাথা দুলিয়ে হে বলল ফারাম। আচমকাটাকে টেনে ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল তাসফিন। শরীরের তীব্র শিরশিরানি বয়ে যাচ্ছে ফারার, সর্বাঙ্গ অসর হয়ে আসে তার। মিনিট খানেক পরে ছেড়ে দিল তাসফিন, ততক্ষণে নেতিয়ে পড়েছে ফারাম। তাসফিন বলল, এবার? নাক ফুলায় ফারাম, মুখ নামিয়ে ক্লিন শেভ করা গালে কামড় বসিয়ে দিল তাসফিনের। তাতে বাধা দিল না তাসফিন, বরং আবেশে চোখ বুজে নিল। তারপর বলল, এবার ঠিক আছে। হেসে ফেলল তাসফিন। ফারা ফের মুখ গুজে বুকে আঙুল ঢুকিয়ে দেয় ফারার চুলের ভাঁজে, নিজের অতি নিকটে টেনে ভালোবাসার চাদরে আড়াল করে নেয়। সূর্যের আলোটা ধীরে ধীরে জানালার ফাঁক গলে ঘরে ঢুকে পড়েছে। হলুদ আবায় ভরে যাচ্ছে প্রতিটি কোণা। পাখিরা গাছে গাছে ডেকে উঠেছে সুরে সুরে। তাদের ডানার ছায়া মাটির উপর নাচছে হাওয়ার তালে তাল মিলিয়ে। বাতাসের কুয়াশার শেষ কোণা ভেসে বেড়ায় যেন রাতের অবশিষ্ট চুমু। দূরের রাস্তায় মানুষের চলাফেরা শুরু হয়েছে, কিন্তু হইচই নয়, একটা শান্ত ছন্দময় গতি। কিছু ঘর থেকে ভেসে আসছে ধোয়া ওঠা চায়ের গন্ধ, কারো রান্নাঘর থেকে কষানো মশলার গন্ধে ভরে উঠেছে চারপাশ। আকাশটা স্বচ্ছ নীল, মেঘের তুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা যেন, গাছের পাতাগুলো যেন হাসছে রোদের ছোঁয়ায়। শিশির কণাগুলো সূর্যের আলো ঠিকরে পড়ছে হীরের মতো। রুবেনা শেখ ঠায় বসে আছেন সোফায়। সৌহার্দ্য এরকম আচরণ করবে তা মোটেও আশা করেননি তিনি। নিজের ছেলের মতোই ভালোবাসে বড় করেছেন। রাইমা শেখ যতটা তার ছেলেকে ভালোবাসে ঠিক ততটাই রুবেনা শেখ ভালোবাসে, কিন্তু সেই ছেলে তাদের সঙ্গে এমন করলো। মিনিট দশেক আগে সৌহার্দ্যকে ফোন করেছে তাসফিন। ফোন রিসিভ করতে রুবেনা শেখের হাতে ধরিয়ে দিলেন। স্নেহার সাথে তার বিয়ের কথাটা বলতেই তেতে উঠলো সৌহার্দ্য। সৌহার্দ্য বলল, তুমি ভাবলে কি করে চাচি, আমি ওর মতো মেয়ে বিয়ে করব? তাও এখন তো সেই অবস্থায়ও নেই ওর। কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন রুবেনা শেখ, বিস্ময় নিয়ে বললেন, কি বলছিস সেগুলো সৌহার্দ্য? স্নেহা খুব ভালো মেয়ে। ক্ষিপ্ত হলো সৌহার্দ্য, চেঁচিয়ে উঠলো সে। তারপর বলল, তো কি করব, বেশি ভালো বলে আজকে এই অবস্থা। মায়ের কাছে ফোন দাও, আমি মায়ের সাথে কথা বলবো। আর চাচি, তোমাদের আমি রাইট দেইনি আমার জীবন নিয়ে সিদ্ধান্ত নেবে। রাইমা শেখ সাফ সাফ জানিয়ে দিয়েছেন তিনিও সৌহার্দ্যের সঙ্গে স্নেহার বিয়ে দিবেন না। আলতাফ শেখ চাইলেও কিছু করতে পারেননি। যেখানে ছেলেই বিয়ে করবে না বলে জানিয়েছে, সেখানে উনি আর কি বা করবেন? আর এদিকে নিস্তব্ধ দুপুর, চারিদিকে এক ধরনের থমথমে নীরবতা। আকাশটা ঘন কালো মেঘে ঢাকা, যেন কেউ তুলোর মতো মেঘগুলোকে গুছিয়ে রেখে একসঙ্গে জড়ো করে দিয়েছে। সূর্যের আলো আর নেই, কেবল ছায়া আর আধারের খেলা।
বাতাস থমকে গেছে, গাছে পাখিরা নীরব, শুধু মাঝে মাঝে হালকা করে পাতা কাঁপছে, যেন প্রকৃতি নিজেই নিঃশব্দে প্রস্তুতি নিচ্ছে এক প্রবল বর্ষণের। পৃথিবীটা যেন নিঃশ্বাস ধরে আছে, চারিদিকে রং ধূসর হয়ে এসেছে, কুয়াশার মতো একটা অনুভূতি। যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে আসতে পারে। টুপটাপ করে ছাদের টিনে এবং মাটির ভেজা গন্ধ মিশে যাচ্ছে বাতাসে। একটা গভীর প্রশান্তি আর এক চিলতে অজানা অপেক্ষা মিশে আছে এই মুহূর্তে। টুপ টুপ শব্দ করে বৃষ্টির ফোঁটা পড়ছে ধীরে ধীরে। তারপর কেউ বলল, বড় আব্বু, আপনার সাথে আমার কিছু কথা আছে। কণ্ঠস্বর গম্ভীর, তাসফিনকে বেশ গম্ভীর মনে হচ্ছে। জয়নাল আহমেদ কিঞ্চিত অবাক হলেন। কি কথা বলবে তাসফিন? সকালবেলা রুবেনা শেখ এবং সোহার্দের কথোপকথন জানতে পেরেছেন তিনি। তিনি তো আগেই জানতেন সোহার্দ কখনোই স্নেহাকে বিয়ে করতে রাজি হবে না। উনার তাতে কোনো দুঃখ নেই, কিন্তু তার মেয়েটাকে সবাই আকারে ইঙ্গিতে এবং কি প্রকাশ্যে খারাপ মন্তব্য করে চলেছে, যা মেনে নিতে পারছেন না তিনি। তারপর বলল, কি বলবে তাসফিন? কোনো জরুরি কথা? তাসফিন বলল, জি বড় আব্বু, আপনি আসুন। রুমের দিকে এগিয়ে গেল তাসফিন। জয়নাল আহমেদ ধীরে ধীরে যেতে লাগলেন। হঠাৎ করে কি এমন বলবে তাসফিন যে আলাদাভাবে ডেকে নিয়ে গেছে? উপস্থিত সবাই চিন্তিত মুখ করে দাঁড়িয়ে আছে। ফারা হাত কসলাতে লাগলো। এটা তার বরাবরের স্বভাব। কি হয়েছে জানা নেই, তবে তার কমান্ডারের উপর এটুকু ভরসা আছে, সোহার্দ যে এমন তা ফারা কল্পনাও করতে পারেনি। ইতিমধ্যেই নবীনকে কোথায় একটা পাঠিয়েছে সে, তবে বলেনি কোথায় পাঠিয়েছে। তারপর বলল, ফারা তুমি কি জানো ভাইয়া কি বলবে? নুপুরের কথা শুনে ভিমরি খেল ফারা। এই লোকটা তো তাকে কিছুই বলে না। মলিন মুখ করে প্রত্যুত্তরে বলল, না আপু, আমি তো কিছুই জানি না। নুপুর হতাশ হলো। চুমুর এসে বলল, বাইরে সাইফুলের গাড়ি দেখেছে। সাইফুল এসেছে মিনিট 10 হলো, সেই সবচেয়ে লেট করে আসতে। নুপুর অনেকবার জিজ্ঞেস করেছে তারই কেন সবকিছুতে দেরি হয়। মাহির কাছে কখন থেকে, বাবার কোলে যাবে বলে, অথচ সাইফুল এসে সেই কখন থেকেই ফোনে কথা বলে যাচ্ছে। তারপর বলল, সাইফুল তোমার প্রবলেমটা কোথায়? সবসময় এরকম বিহেভ করছো কেন? রাগান্বিত স্বরে বলল নুপুর। তেতে উঠলো সাইফুল। তারপর বলল, সো হোয়াট, কি করবো? হ্যাঁ, সারাদিন কি বাড়িতে বসে বসে তোমার সাথে আড্ডা দেবো? লিসেন নুপুর, আমার অনেক কাজ থাকে, বুঝতে পেরেছো? নুপুর সাইফুলকে একদম চিনতে পারছে না। কি করে একটা মানুষ এতটা বদলে যেতে পারে? তারপর বলল, মাহির কখন থেকে তোমার কাছে আসবে বলে কাঁদছে। চেঁচিয়ে উঠলো সাইফুল। তারপর বলল, তোমার দায়িত্ব যে ছেলেকে সামলানো নুপুর, ফর গড সেক একটু ফোনে কথা বলতে দাও, যাও এখান থেকে। নুপুর মাহিরকে নিয়ে বেরিয়ে গেল। রাগে দুঃখে সাপটে একটা থাপ্পড় বসিয়ে দিল মাহিরের গালে। তারপর বলল, নুপুর কি হচ্ছেটা কি? চিরচেনা কণ্ঠস্বর। নিহালকে থমকে যায় নুপুর। মাহির উচ্চস্বরে কেঁদেই চলেছে। নিহালকে দেখা মাত্রই তার কাছে চলে যায়। নিহাল কোলে তুলে নেয় মাহিরকে। হেঁচকে উঠে গেছে ছেলেটার। পকেট থেকে বের করে দিল 2টো ডাই মিল্ক চকলেট। এতেই গদগদ মাহির। কি হচ্ছে এসব নুপুর? 5 বছর মাহিরের, তুমি ওকে এভাবে? নুপুর অপরাধী কণ্ঠে বলল, রাগ উঠে গিয়েছিল তাই হঠাৎ করে। নিহাল বলল, হঠাৎ করে মেরে দিলে? এটা কোনো কথা? নুপুর অনুশোচনায় দুগ্ধ, কিন্তু বুঝতে পারছে না হঠাৎ নিহাল এখানে কেন। যদি নিহাল এখানে থাকে তাহলে তো অবশ্যই আরিয়ান আসবে। তারপর বলল, কিন্তু নিহাল ভাইয়া আপনি এখানে কেন? মাহিরকে নামিয়ে দিতেই সে ছুটে গেল। নিহাল বলে উঠল, আসলে তাসফিন আমাকে আর আরিয়ানকে এখানে ডেকেছে। নুপুর বলল, কিন্তু কেন? নিহাল বলল, চমক আছে তাই। শেষের কথাটি রহস্য মুড়িয়ে বলল নিহাল। নুপুর কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে আসলে। খট শব্দ করে ঘর থেকে বেরিয়ে এলেন জয়নাল আহমেদ এবং তাসফিন শেখ। উপস্থিত সবাই উদ্গ্রীব হয়ে আছে জানার জন্য। সবাইকে অবাক করে দিয়ে জয়নাল আহমেদ শান্ত কণ্ঠে বললেন, বিয়ের সবকিছু তৈরি করো, আজকেই স্নেহার বিয়ে হবে। চমকে ওঠে সবাই। আটকে উঠলেন শাইলা আহমেদ। তড়িঘড়ি করে এগিয়ে এসে বললেন, আজকেই বিয়ে? কার সাথে? ছেলেকে? রুবেনা শেখ এবং রিজওয়ান শেখ দুজনেই অবাক। তারাও বিস্মিত হয়ে বলল, হ্যাঁ ভাইজান, কে ছেলে? রাইমা শেখ অবাক নেত্রে তাকিয়ে আছেন। কোন ছেলে বিয়ে করবে এই মেয়েকে? তারপর বলল, আরিয়ান। আরিয়ান আর স্নেহার বিয়ে। তাসফিনের মুখে উত্তর শুনে বিস্ময় তৈরি হয় সবার মাঝে। আরিয়ান? নুপুর 8 চোখে তাকায় নিহালের দিকে। হয়তো নিহাল তার দিকেই তাকিয়েছিল। বাঁকা হাসলো সে।